বিয়ের দিন জানতে পারি যে ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে সে আমার থেকে 8 বছরের ছোট। ছেলের সাথে আগে পরিচয় নেই, বাবা মায়ের পছন্দে বিয়ে হচ্ছে। ছেলের বাড়ির লোকজন আমাকে দেখে পছন্দ করেছে, আমার পক্ষের কয়েকজন গিয়ে ছেলের বাড়িঘর দেখে এসেছে। এই তো গত শুক্রবার বাবা আর মামারা গিয়েছিল ছেলের বাড়িঘর দেখতে। ফিরে এসে বাবা বলল, বুঝলে রেনু, ছেলেদের বিশাল বাড়ি, বাড়ির পেছনে মস্ত পুকুর, নিজেদের ধান পান সবকিছু আছে। বাড়িতে লোকজনও তেমন নেই, শুধু ছেলের বাবা মা আর ছোট ভাই। ছেলে অবশ্য এখনো কিছু করে না, পড়াশোনা করছে। চাকরি বাকরির দরকার হবে না, যে সম্পত্তি আছে তার 7 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। বাবার কথায় মা খুবই খুশি হয়েছিল। আমি ছিলাম নির্বিকার, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। সবে অনার্স শেষ করেছি, পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু মা বাবার কাছে আমার মতামতের কোনো গুরুত্ব ছিল না। এক প্রকার জোর করেই তারা এই বিয়েতে রাজি করেছে। বিয়ের কয়েকদিন আগে ছেলের সাথে মোবাইলে কথা হয়েছিল। উনি বলেছিলেন, তুমি চাইলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারো। আমরা দুজন মিলে না হয় কলেজে গেলাম। আসলে আমার একান্ত নিজের একজন বন্ধু দরকার, তাই মা বাবাকে বিয়ের কথা বলেছি। সেদিন বেশ কিছু সময় কথা হয়েছিল। ওনার কথায় সন্তুষ্ট হয়েছিলাম বিধায় বিয়ে নিয়ে খুব বেশি ঝামেলা করিনি। কিন্তু এখন যেসব দেখছি তাতে কিছু বুঝতে পারছি না। মা বাবা কি করে এত কম বয়সে একজন ছেলের সাথে আমার বিয়ে দিতে পারে? আবার ছেলে পক্ষই বা কেমন? আজকাল ছেলের বয়স বেশি আর মেয়ের বয়স কম হয়, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। ঘরোয়া আয়োজনে বিয়ে হচ্ছে। যেহেতু ছেলের বিয়ের বয়স হয়নি, তাই ধুমধাম করে বিয়ে হবে না। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কোনো হিসাব মিলাতে পারছি না। চিরচেনা বাড়িটাও আজ অদ্ভুত ভাবে অচেনা হয়ে গেছে। মা বাবাকে দেখেও চিনতে পারছি না। এত বেশি বিচলিত হওয়ার হয়তো অস্বাভাবিক। চাইলেই পুলিশ ডেকে সবকিছু এলোমেলো করে দিতে পারি, কিন্তু পারছি না। আমার হাত পা, কণ্ঠনালী সহ সমস্ত শরীর কোনো অশরীরী শক্তি চেপে ধরে আছে। শরীর অবশ্যই আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। রাত 1টা, ফুলে সাজানো বিছানায় বসে আছি। বিয়েটা আইনিভাবে অনৈতিক, তাই রাতে সম্পন্ন হয়েছে। বিয়ে শেষে শ্বশুরবাড়ি আসতে আসতে রাত 11টা। তারপর নানা নাচার অনুষ্ঠান শেষে এখন ঘরে এসে বসেছি। বর নামক মানুষটা এখনো আসেনি। বিয়ের সময় কয়েক পলক দেখেছিলাম বটে, কিন্তু অস্পষ্ট। তাছাড়া নিজের থেকে এত ছোট ছেলের সাথে বাসর কি সম্ভব? কিভাবে? ভেবে ভেবে অস্থির আমি। গায়ে ভারী গহনা, মোটা শাড়ি, মেকআপ সবকিছু মিলে পাগল পাগল অবস্থা আমার। এই মেয়ে শোনো, মেয়েলি গলায় সামনের দিকে তাকালাম। অল্প বয়সী একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, পরনে বিয়ের পোশাক, যেন আজ এই মেয়েরও বিয়ে হয়েছে। মেয়েটার কথায় ভদ্রতা বলে কিছুই নেই। বয়সে আমি ওর থেকে অনেক বড়, তবুও কেমন চামারের মতো কথা বললো। মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তবুও কি বলতে এসেছে জানা প্রয়োজন। কিছু বলবে? হ্যাঁ বলবো বলে এখানে এসেছি, নয়তো তোমার মুখ দেখার কোনো ইচ্ছেই ছিল না। নীরব আজ এই ঘরে আসবে না। তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো বা যা খুশি করো। নীরবকে? ওমা, নীরবকে জানো না নাকি? নীরবের গলায় তো ঝুলে পড়েছো, যত সব ন্যাকামি। মেয়েটা দরজা টেনে দিয়ে চলে গেল। কথায় বুঝলাম মেয়েটার আমার প্রতি রাগ রয়েছে, কিন্তু কেন? অপরিচিত কারোর সাথে কিসের রাগারাগি? আবার এমনও তো হতে পারে মেয়েটা আমার কাছে অপরিচিত, কিন্তু সে আমাকে খুব ভালো করে চেনে। নানান চিন্তায় অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। ছোট থেকে খুব কড়া শাসনে বড় হয়েছি। হাতে গোনা 2-1 মেয়ে ছাড়া কোনো বন্ধু বান্ধব নেই। স্কুল জীবনে বেশ ভালো কাটলেও কলেজে ওঠার পর বড্ড ভীতু হয়ে গিয়েছিলাম। এর অবশ্য কারণ আছে। ক্লাস 3-তে বাবা গার্লস স্কুলে ভর্তি করে দিলেন। নিজে থেকে পছন্দ করে একজন বান্ধবীও ঠিক করে দিল। ওই মেয়ের সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা নিষেধ। সবার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব। স্কুল ছুটি হলে আমি কি করেছি, কার সাথে কথা বলেছি, সবকিছু মেয়েটা বাবাকে বলে দিত। একদিন নতুন একটা মেয়ের সাথে অনেক সময় কথা বলেছিলাম। মেয়েটা বেশ ভালো, নিজে থেকে আমার সাথে পরিচিত হতে এসেছিল। কিন্তু আমার একমাত্র বান্ধবী ছুটির পর বাবাকে সব বলে দিল। সেদিন রাতে বাবা ঘরের দরজা বন্ধ করে ইচ্ছে মতো এরপর আর কারোর সাথে কথা বলার সাহস দেখায়নি। স্কুল শেষে কলেজে ভর্তি হলাম। বাবার সাথে কলেজে যেতাম। সামনের বেঞ্চে বসে স্যারদের কথার নোট তৈরি করে আবার বাবার সাথে বাসায় ফিরে আসতাম। সম্পূর্ণ কলেজ জীবনে হয়তো 2 দিনও রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাইনি। কেন আমাকে এতটা বন্দি করে বড় করেছে জানি না, তবে এর প্রভাবে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারি না। বিয়ের 2 দিন যেতেই বুঝলাম এই বাড়িতে আমাকে বিনা পয়সার চাকর করে নিয়ে আসা হয়েছে। কেন আমার সাথে এমন হলো খুব জানতে ইচ্ছে করত, কিন্তু জিজ্ঞেস করার মতো কাউকেই পেতাম না। শ্বশুর বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু নীরবের এক চাচার বাড়ি আছে। সেখানে নীরবের চাচি আর ওনার এক মেয়ে থাকে। বিয়ের রাতে যে মেয়েটা আমার কাছে এসেছিল সে নীরবের চাচাতো বোন। এই 2 দিনে নীরবের সাথে কোনো কথা হয়নি, দেখাও হয়নি তেমন। শুধু গতকাল রাতে খাবার টেবিলে দেখা হয়েছিল। সে আলাদা ঘরে থাকে। বাসর রাতের পর দিন আমার ঘর আলাদা করে দিয়েছে শাশুড়ি মা। নীরব কোনো কথা বলেনি। অবশ্য কি কথাই বা বলবো ওর সাথে। এই বাড়িতে আসার পর থেকে বেশিরভাগ কথা হয়েছে শাশুড়ি মায়ের সাথে। বৌমা এটা করো, ওদিকে যাবে না, নীরবের সাথে বেশি কথা বলবে না, বাড়ির কাজ সব তোমাকেই করতে হবে, আমার বয়স হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বাড়িতে আসার পর থেকে মা বাবা কেউ কল দেননি, দেখা করতেও আসেননি। শুধু মা আসার আগে বলে দিয়েছিল কারো মুখে মুখে তর্ক করবি না, যা বলে সব কথা শুনবি। স্বভাবত ভীতু হওয়ার কারণে সবকিছু নিয়ে বেশ ঘাবড়ে আছি। কি করব না করব বুঝে উঠতে পারছি না। বিয়ের অজুহাতেও এই বাড়িতে বাইরের লোক নেই, শুধু নিজেরা। নীরবের চাচির সাথে দেখা হয়নি, আর চাচাতো বোনটা আমাকে সহ্যই করতে পারে না, তাই আমার সাথে কথা বলার মতো কেউ নেই। ছোটবেলা থেকে কম কথা বলি বলে তেমন অসুবিধা হচ্ছে না। চুপচাপ সবার হুকুম মেনে চলছি। জানালার পাশে বসে আকাশ পাতাল ভেবে চলেছি। হঠাৎ পুরুষালী গলায় সামনের দিকে তাকালাম। ঠিক পুরুষের গলা বলা চলে না,
15-16 বছর বয়সী কোনো ছেলের গলা। সামনে তাকিয়ে দেখি নীরব দাঁড়িয়ে আছে। উত্তর না পেয়ে নীরব আবারও বলে উঠল, এই যে শুনছেন? হ্যাঁ। আমাকে একটু কষ্ট করে নুডলস রান্না করে দেন তো, 2 জনের মতো রান্না করবেন। আচ্ছা। বাড়তি কথা না বলে রান্নাঘরে চলে এলাম। ঝামেলা করার কোনো ইচ্ছা আমার নেই। ঝগড়া অশান্তির থেকে চুপচাপ সবকিছু মেনে নেওয়াই ভালো মনে হচ্ছে। বেশ খানিকটা নুডলস রান্না করলাম। খেতে ইচ্ছে করছে হঠাৎ। এই বাড়িতে আসার পর কোনো বেলাতে ভালো মতো খেতে পারিনি। ডিপ্রেশনে ভুগছি বোধহয়। রান্না শেষে নীরবকে ডেকে বললাম, রান্না শেষ, 2টা প্লেটে বেড়ে দেন, আর ফ্রিজে সসের প্যাকেট আছে, নিয়ে আসুন। ছেলেটার গলায় হুকুমের সুর। ভাবতেই অবাক লাগে, এত ছোট একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। এই সম্পর্কের আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? আর মা বাবাই বা কেন এমন বিয়ে দিল? 2টো থালায় নুডলস বেড়ে ফ্রিজ থেকে সস আনতে গেলাম। যদিও এই বাড়িতে এসেছি মাত্র 2 দিন হয়েছে, তবুও সবকিছু চিনে ফেলেছি। শাশুড়ি মা নিজের সাথে নিয়ে সবকিছু চিনিয়ে দিয়েছে, পাছে কাজ করতে অসুবিধা না হয়। সস নিয়ে এসে দেখি নীরব প্লেটে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। সসের প্যাকেট দিতে আমি ওর পেছন পেছন গেলাম, কিন্তু নাগাল পেলাম না। এক প্রকার দৌড়ে ওর কাকিদের ঘরে ঢুকে গেল এবং দরজা লাগিয়ে দিল। হয়তো চাচাতো বোনের সাথে গল্প করবে, নয়তো অন্য কিছু। এই ব্যাপার নিয়ে মাথা ঘামালাম না, ঘরে চলে এলাম। ঘরে আসতে আসতে শ্বশুর শাশুড়ির কথোপকথন কানে এলো। শ্বশুর মশাই বেশ বিরক্ত সুরে শাশুড়ি মাকে বলছে, আচ্ছা 5 লাখ টাকা দিয়ে এই মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে কি লাভ হলো? তুমি ঘরের কাজ করতে না পারলে কাজের লোক রেখে দিতে। শুধু শুধু তোমার যত বাড়াবাড়ি। তুমি রাগ করছো কেন? আমি সব বুঝে শুনেই করেছি। শ্বশুর মশাই হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা হেসে বলল, বৌমা এলে, কোথায় গিয়েছিলে? তোমার শ্বশুর আব্বুকে 1 কাপ চা বানিয়ে দাও তো। শাশুড়ি মায়ের কথা স্পষ্ট বুঝতে পারলাম না। মা বাবাকে 5 লাখ টাকা দিয়ে আমাকে ছেলের বউ করেছে এরা, কিন্তু কেন? নাকি ভুল বুঝলাম? হয়তো বিয়েতে 5 লাখ টাকা খরচ হয়েছে। দাঁড়িয়ে কেন? আহা যাও, চা করে নিয়ে এসো। জি যাচ্ছি। চা বানাতে বানাতে মনে হলো মা বাবার সাথে কথা বলা দরকার। কোথাও খুব বড় ঝামেলা আছে। ছোট থেকে এক প্রকার বন্দি বানিয়ে বড় করেছে। মা তো লেখাপড়াও করতে দিতে চাইতেন না। শুধুমাত্র দাদির জন্য পারেনি। দাদি গ্রামে থাকে, বছরে 2-4 বার আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার কোনো ভাই বোন নেই। বাড়িতে শুধু মা বাবা আর আমি। দাদি আসলে আমার দিনগুলো খুব সুন্দর কাটতো। মা বাবা কোনো খারাপ ব্যবহার করতেন না। দাদি প্রতিবার যাওয়ার আগে বাবাকে ডেকে বলতেন, পাপ করেছিস তুই, খুব বড় পাপ। মেয়েটাকে মানুষ করে অন্তত কিছু পাপ কমানোর চেষ্টা কর। এই কথার মানে আমি জানি না। দাদিকে প্রশ্ন করলে বলতো, তোর বাবা ছেলে মেয়ে না হওয়ার জন্য নিজেকে শেষ করতে চেয়েছিল। পুরনো কথা বাদ দিত, তবে আমি বাদ দিতে পারতাম না। বেশ কয়েকদিন কথাগুলো নিয়ে চিন্তা করতাম। একবার মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম। কথাগুলো শুনে মা আমায় প্রচন্ড আমি নাকি বেয়াদব, বড়দের কথার মাঝে কথা বলি। এরপর থেকে আর কখনো জিজ্ঞেস করিনি। বাইরের দুনিয়ার সাথে খুব বেশি পরিচয় নেই আমার। মা বাবা যতটুকু দেখতে দিয়েছে ঠিক ততটাই দেখতে পেরেছি। চোখের পানি মুছে শ্বশুর মশাইকে চা দিয়ে এলাম। এখন আবার রান্না করতে হবে। রান্না করা কোনো কঠিন বিষয় নয়। বাড়িতে থাকতে সব কাজ আমাকেই করতে হতো। সেই সুবাদে সব রান্নাই কম বেশি পারি। সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে এলো। মাগরিবের নামাজ শেষ করে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। নিজের জীবন নিয়ে বড্ড ক্লান্ত আমি। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যেতে পারতাম, কিন্তু কোথায় যাব? বইয়ের জ্ঞান দিয়ে তো আর সবকিছু সম্ভব হয় না। কিছু করার জন্য মনোবল থাকা প্রয়োজন, যা আমার একদমই নেই। বৌমা, নীরবকে একটু পড়া দেখিয়ে দাও তো। শুনেছি তুমি অনার্স পাস করেছো, বেশ ভালো হলো। আজকাল টিউশন মাস্টারের অনেক বেতন। শাশুড়ি মায়ের কথায় বিছানা ছেড়ে নীরবের ঘরে গেলাম। নীরব ক্লাস 9-এ পড়ে, সায়েন্সের স্টুডেন্ট। আমারও খুব ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার। মাধ্যমিকে সায়েন্স ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে আর সায়েন্স নিতে দিল না। সায়েন্স নিলে নাকি টিউশন পড়াতে হবে, আমার ডানা গজাবে। এই নিয়ে দাদির সাথে মায়ের খুব ঝামেলা হয়েছে। দাদি প্রচন্ড রেগে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মা বললেন আমি নাকি গণিত ভালো পারি না, তাই সায়েন্স নিয়ে পড়ে কি করব? ফেল করার থেকে পাশ করা ঢের ভালো। কিন্তু দাদি নাছোড়বান্দা, রাগারাগি করে গ্রামে ফিরে গেলেন। অনেক রাত পর্যন্ত নীরবকে পড়ালাম। ছেলেটার মেধা আছে, একবারে বেশি বোঝাতে হলো না। শাশুড়ি মা বেজায় খুশি। খাওয়া দাওয়া শেষে বিছানায় গিয়ে দেখলাম 1টা বাজে। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল এই বাড়িতে। খুব বেশি খারাপ সময় কাটছে না। সারাদিন বাড়ির সব কাজ সেরে সন্ধ্যা থেকে নীরবকে পড়ানো, এটাই রুটিন হয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি মা কাজের হুকুম করলেও কখনো গায়ে হাত তোলে না, বাজে কথাও বলে না। শুধু এটা করো, ওই কাজ শেষ হয়নি কেন? এটুকু কথার হাত থেকে বাঁচার জন্য বুঝিয়ে কাজ করার চেষ্টা করি। নীরবের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে আমার। পড়ার বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ দুজনে খিলখিল করে হেসে উঠি। হাসির শব্দে শাশুড়ি মা ভরকে যায়, দৌড়ে আসে, তারপর কিছু না বলেই ফিরে চলে যায়। মাঝে মধ্যে রান্নার সময় নীরব এটা ওটা বানিয়ে দেওয়ার আবদার করে। এই তো গতকাল দুপুরে